পশ্চিমবঙ্গ অন্নপূর্ণা যোজনার অনলাইনে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি খুব সহজেই সকলেই এই ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। বাংলা, ইংরেজি, হিন্দি তিনটে ভাষাতেই অ্যাভেলেবেল রয়েছে। অফলাইনে 12 পাতার ফর্ম ফিল আপ এবং তার সঙ্গে অনেক অনেক জেরক্স কপি দিয়ে ঘন্টা খানেক সময় না নষ্ট করে মাত্র কয়েকটা মিনিটের মধ্যে কিন্তু অনলাইনে এই ফর্মটা ফিল আপ করলেই পশ্চিমবঙ্গের মা বোনেরা প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা পেয়ে যাবে। মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন থেকে শুরু করে সমস্ত তথ্য পূরণ, তার সঙ্গে ডকুমেন্ট আপলোড করে শেষে অ্যাপ্লিকেশন সাবমিট, সম্পূর্ণটাই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। ভিডিওর কোনো অংশ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে, এতে করে তোমাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো রকম ভুল হবে না এবং সঠিকভাবে 100% কারেক্ট তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবে। তো চলো বাড়তি সময় নষ্ট না করে সম্পূর্ণ ফর্ম ফিল আপ দেখে নেওয়া যাক এবং সমস্ত তথ্যগুলো কোনখানে কি কি দিতে হবে একদম ভালোভাবে বুঝে নেওয়া যাক। সবার প্রথমেই চলে আসতে হবে অন্নপূর্ণা যোজনার ফ্যামিলি লেভেল ডাটা কালেকশনের যে পোর্টাল, সেই পোর্টালে এবং সেখানে এসে সিটিজেন লগইন বা ফ্যামিলি লগইন অপশনে ক্লিক করতে হবে, তাহলেই রেজিস্ট্রেশনের জন্য অপশন চলে আসবে। গুগলে সার্চ করলে হয়তো এই পোর্টালটা পাবে না, তাই আমি সরাসরি এই পোর্টালের লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই পরে চেক করে নেবে। যারা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আবেদন করবে তাদের ক্ষেত্রে তো আমার মতনই স্ক্রিনের ইন্টারফেস হতে চলেছে, কিন্তু যারা মোবাইলের মাধ্যমে আবেদন করবে তাদের ক্ষেত্রে সমস্ত অপশন অ্যাভেলেবেল থাকবে না। তাই তোমরা যেই ব্রাউজারের মাধ্যমে এই ওয়েবসাইটটা বা লিংকটা ওপেন করবে, সেখানে স্ক্রিনের উপরের দিকে বা নিচের দিকে 3 ডট বা 3 লাইনের মতো কোনো বাটন পাবে, সেই বাটনে ক্লিক করলে ওখানে তোমরা ডেস্কটপ সাইট বলে একটা অপশন পাবে। ওই অপশনে ক্লিক করে ডেস্কটপ সাইট অন করে নেবে এবং তারপরে তোমাদের মোবাইলের স্ক্রিনটা পোর্ট্রেট ভিউ থেকে ল্যান্ডস্কেপ ভিউয়ে ঘুরিয়ে নেবে, তাহলেই দেখবে কম্পিউটারের যেমন স্ক্রিন হয় সেরকমই ওপেন হয়ে গেছে এবং একই ইন্টারফেস সেখানে তোমরা দেখতে পাবে এবং কম্পিউটারের সমস্ত অপশন কিন্তু ওখানে অ্যাভেলেবেল থাকবে। তো এটা হচ্ছে রেজিস্ট্রেশন পেজ। এখানে শুধুমাত্র জেলা সিলেক্ট করে মোবাইল নাম্বারে ওটিপি পাঠালেই কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ নোট দেওয়া রয়েছে যে এখানে শুধুমাত্র একটা মেন মোবাইল নাম্বার হবে, যে মোবাইল নাম্বারের মধ্যে সম্পূর্ণ ফ্যামিলির সমস্ত তথ্য এখানে রেজিস্ট্রেশন করা যাবে। আর এখানে অ্যাপ্লিকেশনের জন্য বেশি কিছু ডকুমেন্ট লাগবে না, শুধুমাত্র দুটি ডকুমেন্ট লাগবে, একটি হচ্ছে আধার কার্ড এবং একটি ভোটার কার্ড। শুধুমাত্র এই দুটো ডকুমেন্টকে ছবি তুলে আপলোড করলে কিন্তু অ্যাপ্লিকেশন হবে। তবে যাদের 18 বছরের বেশি বয়স হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ড দুটোই আপলোড করা ম্যান্ডেটরি, আর যাদের 18 বছরের কম বয়স তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ডকুমেন্টাই আপলোড করা ম্যান্ডেটরি নয়, তাদের তো ভোটার কার্ড হবেই না। তবে আধার কার্ডের জন্য অপশন থাকবে, আধার কার্ড যদি হয়ে থাকে তবেই আধার কার্ড দেবে, না হলে দেওয়ার প্রয়োজন নেই। তো রেজিস্ট্রেশন শুরু করার জন্য প্রথমে তোমাকে তোমার জেলা সিলেক্ট করে নিতে হবে এবং তারপরে একটি মোবাইল নাম্বার দিতে হবে। প্রশ্ন হচ্ছে এখানে কার মোবাইল নাম্বার দেওয়া হবে। আমি সাজেস্ট করব পরিবারের যে প্রধান তার যদি কোনো মোবাইল নাম্বার থেকে থাকে যেটা সবসময় অ্যাক্টিভ থাকে, সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। অথবা পরিবারের মধ্যে যদি এমন কোনো মোবাইল নাম্বার থাকে যেটা সবসময় অ্যাক্টিভ থাকে, সবসময় ওটিপি আসবে, সেরকম মোবাইল নাম্বারই কিন্তু এখানে ব্যবহার করবি। তারপরে এখানে একটা ক্যাপচা থাকবে, সাধারণত একটা যোগ করতে দেওয়া হয়, ঠিকঠাক করে যোগ করে যোগফলটা এই ক্যাপচার ঘরে ঠিকঠাক করে দিয়ে দিতে হবে। এরপরে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমরা যে মোবাইল নাম্বারটা যেখানে দিচ্ছ সেই মোবাইল নাম্বারে একটা 6 ডিজিটের ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে ঠিকঠাক করে লিখে দিয়ে ভেরিফাই এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলেই তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপরে অন্নপূর্ণা যোজনার সমস্ত ডিটেলস ফিল করার জন্য কিন্তু ফর্ম চলে আসবে। এরপরে স্ক্রিনে বাম দিকে নিচে ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন পাবে, এখানে 3টে ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেটা বললাম বাংলা, ইংরেজি, হিন্দি, 3টে ভাষাতেই ফর্মটা অ্যাভেলেবেল রয়েছে। যে যেই ভাষাটা ভালো বুঝতে পারবে সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে নেবে, তাহলে এই ফর্মটা কিন্তু সেই ভাষাতে অ্যাভেলেবেল হয়ে যাবে। ইংরেজিটা সব ক্ষেত্রেই থাকবে, বাংলা সিলেক্ট করলে নিচে আলাদা করে বাংলা দেখানো হবে, হিন্দি সিলেক্ট করলে আলাদা করে হিন্দি দেখানো হবে, তবে ইংরেজি সব ক্ষেত্রেই কিন্তু থাকবে। তো ফর্মের প্রথমেই পরিবারের প্রধানের সমস্ত তথ্য দিতে হবে। প্রথম যে ঘর রয়েছে এখানে দিতে হবে পরিবারের প্রধানের নাম, সেটা অবশ্যই আধার কার্ড অনুযায়ী যেটা রয়েছে একদম সঠিকভাবে দিয়ে দিতে হবে। আধার কার্ডে ঠিক যেমনটা রয়েছে সেরকমটাই হুবহু এখানে লিখে দিতে হবে, কোনো রকম ভাবে পরিবর্তন করা যাবে না। এছাড়া এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেমের জন্য কোনো জায়গা নেই, শুধুমাত্র একটাই ঘর দেওয়া রয়েছে। তারপর রয়েছে ডেট অফ বার্থ, আধার কার্ডে যে ডেট অফ বার্থটা রয়েছে সেই অনুযায়ী সঠিকভাবে এখানে সিলেক্ট করে দিতে হবে। যদি আধার কার্ডে শুধুমাত্র ইয়ার অফ বার্থ অর্থাৎ জন্মের সালটা দেওয়া থাকে, সেক্ষেত্রে যদি অন্য কোনো ডকুমেন্ট যেমন প্যান কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, সেখানে যদি ডেট অফ বার্থ দেওয়া থাকে সেই অনুযায়ী দেওয়া যেতে পারে। না হলে 1 জানুয়ারি অর্থাৎ 1/1 এরপর যে সালটা রয়েছে সেই সালটা বসিয়ে ডেট অফ বার্থ কমপ্লিট করতে হবে। এরপর রয়েছে জেন্ডার বা লিঙ্গ, পুরুষ নাকি মহিলা সিলেক্ট করে নিতে হবে। এরপরে রয়েছে কাস্ট, এসসি, এসটি, ওবিসি নাকি জেনারেল, সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, যেটা আধার কার্ডের সঙ্গে লিংক রয়েছে সেই মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। এই জন্যই বলছিলাম যখন রেজিস্ট্রেশন করবে পরিবারের প্রধানের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন
করবে। তো এখানে পরিবারের প্রধানের যে মোবাইল নাম্বার যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেটা সঠিকভাবে লিখে দিতে হবে। এরপর রয়েছে পরিবারের প্রধান সহ পরিবারের মোট সদস্য সংখ্যা কত। তো এখানে সর্বোচ্চ 10 জন পর্যন্ত ফ্যামিলি মেম্বার সিলেক্ট করা যাবে, অর্থাৎ পরিবারের প্রধান বাদে বাকি এখনো 9 জন। এক্ষেত্রে বলে রাখি, যদি একটি পরিবারের মধ্যে মোট সদস্য সংখ্যা 10 জন হয় এবং সেই পরিবারের মধ্যে যদি 3 থেকে 4 জন মা বোন থাকে যারা এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদনের যোগ্য, তাদের কিন্তু আলাদা করে 4টে ফর্ম বা 3টে ফর্ম ফিল আপ করতে হবে না, সকলের জন্য একটা ফর্ম ফিল আপ করলেই হবে। যেটা বললাম যে একটা পরিবারের মধ্যে টোটাল 10 জন পর্যন্ত সদস্য এখানে রয়েছে, তো সেই অনুযায়ী যদি 3 থেকে 4 জন অন্নপূর্ণা ভান্ডারের জন্য যোগ্য হয়ে থাকে, তাহলে যখন তাদের তথ্যগুলো পূরণ করা হবে তাদেরকে কিন্তু অটোমেটিক এখানে একটা অপশন দেওয়া হবে যে আমি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছি। হ্যাঁ, সেটা কোথায় থাকবে সেটাও কিন্তু বলে দিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা পরপর দেখতে থাকো। সঠিকভাবে সদস্য সংখ্যা লেখার পরে এখানে রয়েছে ডিসেবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ পরিবারের যে প্রধান রয়েছে তার কি কোন রকম শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে বা সে কি শারীরিকভাবে প্রতিবন্ধী। যদি কারোর পরিবারের প্রধান শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে থাকে সেক্ষেত্রে এটা ইয়েস সিলেক্ট করবে। শুধুমাত্র ইয়েস সিলেক্ট করলেই হবে না, প্রতিবন্ধী সার্টিফিকেট থাকতে হবে এবং সেই সার্টিফিকেটের নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে এবং সেই প্রতিবন্ধকতার হার কত শতাংশ সেটা কিন্তু ওখানে পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে এবং তার সঙ্গে ওই প্রতিবন্ধী যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটটা কিন্তু ওখানে ছবি তুলে আপলোড করতে হবে। তো যাদের কোন রকম শারীরিক প্রতিবন্ধকতা নেই তাদেরকে ওখানে নো সিলেক্ট করতে হবে। এরপরে পরিবারের প্রধানের আধার নাম্বার এখানে লিখতে হবে, সঠিকভাবে 12টা সংখ্যা এখানে লিখে দেবে আর সঠিকভাবে এখানে লিখলে তবেই কিন্তু পাশে গ্রিন টিক দেখাবে, না হলে কিন্তু গ্রিন টিক আসবে না। যখনই সঠিকভাবে আধার নাম্বারটা লিখবে তখনই পাশে গ্রিন টিক দেখাবে এবং নিচে ডকুমেন্ট আপলোডের জন্য একটা অপশন আসবে, সেখান থেকে তোমাদেরকে ওই আধার কার্ডের ছবিটা কিন্তু আপলোড অবশ্যই করতে হবে। এক্ষেত্রে একটা কথা অবশ্যই মাথায় রাখবে, যে ছবিটা তোমরা অনলাইনে আপলোড করবে সেই ছবিটার ফাইল সাইজ যেন 50 কেবি থেকে 200 কেবির মধ্যে হয়, না হলে কিন্তু আপলোড হবে না। আর সাধারণত মোবাইলের ক্যামেরার সাহায্যে যে ছবিগুলো তোলা হয় সেগুলো সাইজটা অনেকটাই বেশি হয়ে থাকে, এই কারণে তোমরা গুগলে সার্চ করবে ইমেজ কম্প্রেসার টুল, এটা লিখে সার্চ করলে যে ওয়েবসাইট আসবে ওর মধ্যে থেকে যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবে। এরপরে তোমরা যে ছবিগুলো তুলবে ডকুমেন্টের সেই ছবিগুলো ওখানে একটা করে আপলোড করবে এবং কম্প্রেস করে নেবে। নেক্সট রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে ল্যান্ডমার্ক থেকে শুরু করে গলি নাম্বার, হাউস নাম্বার, রাস্তার নাম, পাড়ার নাম, পল্লীর নাম, ওয়ার্ড নাম্বার, সিটি বা টাউন নেম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, মিউনিসিপ্যালিটি, ব্লক, ডিস্ট্রিক্ট, যেগুলো সাধারণত একটা অ্যাড্রেসের মধ্যে থাকে সমস্ত কিছু প্রথমের ঘরটায় লিখতে হবে এবং পরবর্তীতে এখানে আরো কয়েকটি অপশন রয়েছে সেখান থেকে কিন্তু সমস্তগুলো সিলেক্ট করে নিতে হবে। যেমন ডিস্ট্রিক্টটা সবার প্রথমেই তুমি সিলেক্ট করে নিয়েছিলে, এই কারণে ডিস্ট্রিক্ট আর সিলেক্ট করতে হবে না। এরপর রয়েছে এরিয়া টাইপ, অর্থাৎ এলাকার ধরন, গ্রাম নাকি শহর, রুরাল নাকি আরবান। গ্রাম হলে রুরাল সিলেক্ট করবে বা গ্রাম যে অপশনটা থাকবে সেটা সিলেক্ট করবে, আর শহর হলে আরবান সিলেক্ট করে নেবে। তারপর রয়েছে পিনকোড, এখান থেকে তোমার পিনকোডটা সঠিকভাবে সিলেক্ট করতে হবে। তারপরে তোমার পোস্ট অফিস সিলেক্ট করতে হবে, পোস্ট অফিসের পরে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে এবং তারপরে থাকবে ব্লক বা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি, এখান থেকে ওটা সিলেক্ট করে নিতে হবে এবং তারপরে থাকবে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড। যারা ব্লকের মধ্যে বসবাস করো তাদের জন্য এখানে গ্রাম পঞ্চায়েতের নামগুলো লেখা থাকবে, আর যারা মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে থাকো তারা কিন্তু ওখানে ওয়ার্ডের নাম্বার বা ওয়ার্ডের নাম কিন্তু দেখতে পাবে। অবশ্যই এগুলো সঠিকভাবে সিলেক্ট করে নেবে। এরপর রয়েছে পরিবারের প্রধানের এপিক নাম্বার, অর্থাৎ পরিবারের প্রধানের যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে সঠিকভাবে লিখে দিতে হবে। সঠিকভাবে লেখা হলেই তবেই পাশে গ্রিন টিক আসবে এবং ডকুমেন্ট আপলোডের জন্য কিন্তু এখানে অপশন থাকবে। একইভাবে আধার কার্ডের মতনই ভোটার কার্ডের ছবিটাও কিন্তু সঠিকভাবে আপলোড করতে হবে এবং তারপর রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ বিধানসভা ক্ষেত্র, সেটা ওখান থেকে সিলেক্ট করে নেবে। এর পাশের ঘরটাই লিখতে হবে পার্ট নাম্বার বা অংশ নাম্বার, অর্থাৎ বুথের নাম্বার, কোন বুথে তোমরা 2026 সালে ভোট দিয়ে এসেছো সেই বুথের নাম্বার কত সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে সঠিকভাবে ভোটার কার্ডের ছবিটা আপলোড করার পরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে, তাহলেই পরবর্তী পেজে নিয়ে যাবে যেখানে রেশন কার্ড বা ফুড সাবসিডির ডিটেলস দিতে হবে, অর্থাৎ রেশন কার্ডের ডিটেলস দিতে হবে। এক্ষেত্রে পরিবারের সমস্ত সদস্যের রেশন কার্ডের ডিটেলস দিতে হবে না, শুধুমাত্র পরিবারের প্রধানের রেশন কার্ডের ডিটেলসটা দিলেই হবে। কোন রকম ছবি এখানে আপলোড করতে হবে না, শুধুমাত্র রেশন কার্ডের নাম্বার দিলেই হয়ে যাবে। রেশন কার্ডের ডিটেলস এর ক্ষেত্রে প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে যে ডিজিটাল রেশন কার্ড আছে কিনা। বর্তমানে পশ্চিমবঙ্গে সকলেরই প্রায় ডিজিটাল রেশন কার্ড রয়েছে,
রয়েছে, তো এখানে ইয়েস সিলেক্ট করে দেবে, যাদের নেই তারা নো সিলেক্ট করবে। যদি ইয়েস সিলেক্ট করো তবেই কিন্তু এখানে রেশন কার্ডের টাইপ গুলো চলে আসবে। এখানে অনেকগুলো টাইপ রয়েছে। রেশন কার্ডের টাইপ রেশন কার্ডের মধ্যে উল্লেখ করা রয়েছে। তোমাদের যে রেশন কার্ড রয়েছে যেখানে নাম্বারটা উল্লেখ রয়েছে ওই নাম্বারের শুরুতেই দেখবে রেশন কার্ডের টাইপ রয়েছে, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে পরিবারের প্রধানের ওই রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে লিখে দিতে হবে। এই রেশন কার্ডের নাম্বারের ঘরে কোন রকম ভাবেই রেশন কার্ডের যে টাইপ সেটা কিন্তু আর লেখা হবে না। রেশন কার্ডে দেখবে রেশন কার্ডের টাইপ এবং নাম্বার পাশাপাশি রয়েছে। টাইপটা সিলেক্ট করার পরে শুধুমাত্র নাম্বারের ঘরে নাম্বারটাই লেখা হবে, ওখানে আর টাইপ কিন্তু কেউ ভুলেও লিখবে না। এরপরে নেক্সট বাটনে ক্লিক করলেই সম্পত্তি বা অ্যাসেটস এর তথ্যর পেজে নিয়ে চলে যাবে। সেখানে প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে যে বাড়ির সাইজ, পাকা বাড়ির মধ্যে 3টে বা তার বেশি রুম আছে কিনা, থাকলে হ্যাঁ, না হলে না। এরপর রয়েছে পারিবারিক জমির মালিকানা, যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে কত শতক জমি রয়েছে। জমির যে রেকর্ড বা পর্চা হয় সেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ থাকে জমির পরিমাণ, তবে সেখানে সেটা একরে লেখা থাকে, সেটাকে 100 দিয়ে গুণ করলে শতকে হবে। জমির রেকর্ড অনুযায়ী কত শতক জমি রয়েছে মোটামুটি একটা এখানে লিখে দিতে হবে। এখানে কিন্তু কোন রকম ডকুমেন্ট লাগবে না। নেক্সট রয়েছে পরিবারের কোন সদস্যের কি মোটর ইঞ্জিন চালিত 4 চাকা গাড়ি রয়েছে, যদি থাকে তাহলে হ্যাঁ লিখতে হবে এবং সেই গাড়ির নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে উল্লেখ করতে হবে। যদি না থাকে তাহলে না করে দিতে হবে। এরপর রয়েছে পরিবারের প্রধানের হেলথ ইন্স্যুরেন্স, যদি পরিবারের প্রধানের কোন রকম হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস বা হ্যাঁ সিলেক্ট করতে হবে। তারপরে সিলেক্ট করতে হবে সেটা সরকারি নাকি বেসরকারি। যদি বেসরকারি হয় সেক্ষেত্রে কিন্তু আর অন্য কোনো ডিটেলস লাগবে না, আর যদি সরকারি হয় সেক্ষেত্রে ওখানে দুটো অপশন থাকবে, আদার্স আর স্বাস্থ্য সাথী। এক্ষেত্রে বলে রাখি স্বাস্থ্য সাথী শুধুমাত্র পরিবারের যে মা বোন থাকে তাদের নামে কিন্তু হয়ে থাকে, অর্থাৎ পরিবারের মহিলাদের নামে হয়ে থাকে। এক্ষেত্রে যদি পরিবারের প্রধান মহিলা হয়ে থাকে এবং তার নামে যদি স্বাস্থ্য সাথী কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স ইয়েস করে গভর্নমেন্ট টাইপ সিলেক্ট করে এখানে স্বাস্থ্য সাথী সিলেক্ট করতে হবে এবং সেই স্বাস্থ্য সাথী কার্ডের একটি নাম্বার রয়েছে নিচের দিকে, ওই নাম্বারটা এখানে লিখে দিতে হবে। যদি কোন রকম হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ডিটেলস গুলো ফিল করতে হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করতে হবে এবং তারপরে ডান দিকে নিচে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তাহলেই নেক্সট পেজে নিয়ে যাবে। নেক্সট পেজে থাকবে ইনকাম বা প্রফেশন, অর্থাৎ আয়, জীবিকা ও পেশাগত তথ্য। এখানে প্রথম প্রশ্ন রয়েছে যে পরিবারের প্রধান কি কোন রকম পেশাগত বা আয়কর দিয়ে থাকে, অর্থাৎ ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল কোন ট্যাক্স দিয়ে থাকে, যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে হ্যাঁ, না হলে না। নেক্সট প্রশ্ন পরিবারের প্রধানের প্যান কার্ড আছে কি না, যদি থাকে তাহলে হ্যাঁ সিলেক্ট করতে হবে এবং প্যান কার্ডের নাম্বার দিতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করে দিলেই হবে। তারপর রয়েছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, পরিবারের সমস্ত সদস্যদের বার্ষিক মোট আয় এখানে উল্লেখ করতে হবে। এক্ষেত্রে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট বা মিউনিসিপ্যালিটির ইনকাম সার্টিফিকেট থেকে ইনকামটা লেখাটাই বেস্ট হবে। এরপরে রয়েছে কর্মসংস্থানের ধরন, এখানে অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনের মধ্যে থেকে না হলেও সেক্ষেত্রে আদার অপশন রয়েছে, যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে তারা সেটা সিলেক্ট করে নেবে। আর যদি কারোর একাধিক কর্মসংস্থান থেকে থাকে সেক্ষেত্রে সে একাধিকও সিলেক্ট করতে পারে। এরপর রয়েছে পরিবারের প্রধানের হাইয়েস্ট কোয়ালিফিকেশন বা এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে, এক্ষেত্রে শিক্ষিত নাকি অশিক্ষিত, অশিক্ষিত হলে অশিক্ষিত সিলেক্ট করে দেবে, আর শিক্ষিত হলে এখানে কিন্তু অনেকগুলো লেভেল রয়েছে সেই অনুযায়ী সিলেক্ট করে নেবে। এরপর এখানে তিনটে পরপর প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে পরিবারের প্রধান এমএলএ এমপি বা এরকম কোন লোকাল বডিতে কোন রকম কর্মরত ছিলেন কিনা। দ্বিতীয় প্রশ্ন রয়েছে পরিবারের প্রধান কোন রকম সরকারি পেনশন পায় কিনা। তৃতীয় প্রশ্ন রয়েছে পরিবারের প্রধানের কোন রকম জিএসটি আছে কিনা। তো এক্ষেত্রে যেগুলো হ্যাঁ হবে হ্যাঁ দেবে, যেগুলো না হবে না দিয়ে দেবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করলেই সিএএ এবং এসআইআর এর নাম বাদ সংক্রান্ত দুটো প্রশ্ন থাকবে। এগুলো বাই ডিফল্ট নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ প্রযোজ্য নয় সিলেক্ট করা থাকবে। যাদের ক্ষেত্রে কোন রকম প্রযোজ্য হবে সেখান থেকে এরা অপশন গুলো সিলেক্ট করে দেবে, না হলে নেক্সট বাটনে ক্লিক করবে। পরবর্তী পেজে থাকবে সরকারি প্রকল্পের তথ্য। পরিবারের প্রধান ডিবিটির মাধ্যমে কি কোন রকম সরকারি প্রকল্পের সহায়তা পায়, যদি না হয় সেক্ষেত্রে না সিলেক্ট করবে, আর যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ সিলেক্ট করার পরে এখানে নিচে থেকে প্রকল্পের নামটা সিলেক্ট করে নিতে হবে। এক্ষেত্রে বলে রাখি যার তথ্য এবং ডিটেলস আমরা এতক্ষণ ধরে সমস্ত জায়গায় ফিল করে এলাম, সে যদি অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য হয়ে থাকে তাহলে এখানেই আরো একটা অপশন দেবে যে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে চান বা অ্যাপ্লাই করতে চাও, সেক্ষেত্রে হ্যাঁ আমি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে চাই এরকম একটা অপশন থাকবে। এটা আমি পরবর্তী যে সদস্যের তথ্য ফিল করব সেখানে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে এসে পরিবারের প্রধান সদস্যের সমস্ত তথ্য দেওয়া কমপ্লিট হলো এবং এর পরবর্তীতে পরিবারের অন্যান্য সদস্যদের তথ্য ওপর থেকে দিতে হবে। যতজন সদস্য সিলেক্ট করেছিলে পরিবারের প্রধান বাদে ততগুলো কিন্তু এখানে ওপরে অপশন থাকবে, একটা একটা করে সিলেক্ট করতে হবে এবং সমস্ত তথ্য ফিল আপ করতে হবে। তো পরিবারের সাধারণ সদস্যদের তথ্য ফিল আপের ক্ষেত্রে প্রথম
প্রথম যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে সদস্যের ধরন। সদস্য কি প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট নাকি শিশু সদস্য বা চাইল্ড? এখানে দুটো অপশন রয়েছে। 18 বছরের থেকে কম বয়স হলে সেক্ষেত্রে কিন্তু এখানে শিশু সদস্য বা চাইল্ড সিলেক্ট করতে হবে, আর যদি 18 বছরের থেকে বেশি হয় সেক্ষেত্রে অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক সিলেক্ট করতে হবে। তো এখানে আমি আগে প্রাপ্তবয়স্ক সাধারণ সদস্যদের ক্ষেত্রে কোন কোন তথ্যগুলো লাগবে সেগুলো বলে দিচ্ছি। এক্ষেত্রে পরিবারের প্রধান সদস্যের মতোই কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ এখানে ডিটেলস লাগবে। তবে পরিবারের প্রধান সদস্যের মতো অ্যাড্রেস, টোটাল ফ্যামিলি ইনকাম, রেশন কার্ডের ডিটেলস, বাড়ির ডিটেলস, সমস্ত সম্পত্তির ডিটেলস এগুলো কিন্তু অন্যান্য সদস্যদের কারোর ক্ষেত্রেই লাগবে না। এখানে প্রথমেই রয়েছে আধার কার্ড অনুযায়ী এই সদস্যের সঠিক নাম, কোন রকম বানান ভুল করা যাবে না, একদম হুবহু সঠিকভাবে এখানে লিখে দিতে হবে আধার কার্ডে যেমনটা রয়েছে। এরপর রয়েছে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ যে সদস্যের ডিটেলস আমরা এখন ফিল আপ করবো সে পরিবারের প্রধানের কে হয়। এক্ষেত্রে একটা উদাহরণ দিই, যদি বাবা পরিবারের প্রধান হয় এবং মায়ের ডিটেলস আমরা এখানে ফিল আপ করছি সেক্ষেত্রে কিন্তু এখানে ওয়াইফ সিলেক্ট করা হবে। আর যদি বাবা প্রধান হয়ে থাকে, ছেলের ডিটেলস বা মেয়ের ডিটেলস আমরা ফিল আপ করি সেক্ষেত্রে সন বা ডটার। এখানে কিন্তু অনেকগুলো সম্পর্ক রয়েছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। ঠিক এরকম ভাবেই তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে ঠিক যে সম্পর্কটা হবে। তারপরে এখানে পরপর ডেট অফ বার্থ, জেন্ডার, কাস্ট এই তিনটে সিলেক্ট করে নিতে হবে এবং তারপর রয়েছে কন্ট্যাক্ট নাম্বার। এক্ষেত্রে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার ম্যান্ডেটরি না, যদি মোবাইল নাম্বার দিতেই হয় তবে এই সদস্যের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক রয়েছে সেটা দিয়ে দিতে হবে। সাধারণ সদস্যদের ক্ষেত্রে কোন রকম মোবাইল নাম্বার না দিলেও অসুবিধা নেই। এরপরে রয়েছে ডিসএবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ প্রতিবন্ধকতা আছে কি না। বেশিরভাগ ক্ষেত্রেই না হবে, আর যাদের রয়েছে তারা এখানে হ্যাঁ সিলেক্ট করবে এবং তারপরে সেই সার্টিফিকেটের নাম্বার, সার্টিফিকেট এগুলো কিন্তু আপলোড করতে হবে। তারপরে রয়েছে আধার নাম্বার, যেই সদস্যের ডিটেলস আমরা এখানে ফিল আপ করছি তার আধার কার্ড থেকে সঠিকভাবে আধার নাম্বারের 12টা সংখ্যা এখানে লিখে দিতে হবে। সঠিকভাবে লিখলেই তবে এখানে গ্রিন টিক আসবে এবং তারপর ডকুমেন্ট আপলোডের জন্য অপশন আসবে, সেখান থেকে এই সদস্যের আধার কার্ডের ছবিটা আপলোড করে দিতে হবে। তারপর রয়েছে এই সদস্যের ভোটার কার্ডের ডিটেলস। প্রথমেই রয়েছে এপিক নম্বর, ভোটার কার্ড অনুযায়ী সঠিকভাবে ওই ভোটার কার্ডের আইডি নাম্বার বা এপিক নাম্বারটা লিখে দিতে হবে। তারপরে এই ভোটার কার্ডের ছবি আপলোডের জন্য এখানে অপশন চলে আসবে, এখান থেকে ভোটার কার্ডের ছবিটা আপলোড করে দিতে হবে। তারপর এখান থেকে বিধানসভা কেন্দ্রের নাম সিলেক্ট করে পার্ট নাম্বার বা বুথ নাম্বারটা লিখে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী পেজে রয়েছে হেলথ ইন্স্যুরেন্সের ডিটেলস। যদি হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস, না হলে না। বললাম যদি মহিলা সদস্য হয়ে থাকে সেক্ষেত্রে যদি তার স্বাস্থ্যসাথী কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস করতে হবে এবং গভর্নমেন্ট করার পরে স্বাস্থ্যসাথী সিলেক্ট করে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার কিন্তু এখানে দিতেই হবে। যে সদস্যের কোন রকম হেলথ ইন্স্যুরেন্স থাকবে তার ডিটেলস এখানে দিতে হবে। যদি কোন রকম হেলথ ইন্স্যুরেন্স না থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট পেজে রয়েছে এই সদস্যের ইনকাম বা প্রফেশন। এটা পরিবারের প্রধান সদস্যের যেরকম ডিটেলস লিখেছিল, প্যান কার্ডের ডিটেলস, কোন রকম ট্যাক্স দেয় কিনা তার ডিটেলস, কি কাজ করে বা জীবিকা বা পেশা কি রয়েছে, এরকমই কিন্তু ডিটেলস গুলো একই রয়েছে। সেই অনুযায়ী সঠিকভাবে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এটা কিন্তু আর আমি রিপিট করছি না। একইভাবে নেক্সট বাটনে ক্লিক করে নেক্সট পেজে চলে যেতে হবে। এখানে ওই সিএ এবং এসআইআর সংক্রান্ত দুটো প্রশ্ন রয়েছে, যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তারা এখানে সিলেক্ট করবে, না হলে বাই ডিফল্ট নট অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য নয় এটা কিন্তু সিলেক্ট থাকবে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পেজে গেলেই প্রথমেই থাকছে অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই এর জন্য অপশন। এতক্ষণ পর্যন্ত ডিটেলস ফিল করা হলো। ডিটেলস ফিল করার পরে যেই সদস্য এই অন্নপূর্ণা যোজনায় আবেদনের জন্য যোগ্য, অর্থাৎ 25 বছর বা তার বেশি বয়স হতে হবে, মহিলা হতে হবে, তবেই সে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার জন্য এলিজেবল বা যোগ্য। তো সেই অনুযায়ী এখানে কিন্তু অপশন অটোমেটিক দিয়ে দেবে যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চান। এক্ষেত্রে এখানে দুটো অপশন থাকবে, যে না আবেদন করতে চাই না, আর একটা থাকবে হ্যাঁ আমি আবেদন করতে চাইছি। সেই অনুযায়ী প্রথমের অপশন ইয়েস আই এম অ্যাপ্লাইং অপশনে ক্লিক করতে হবে, তাহলে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই এর অপশন এখান থেকে সিলেক্ট হয়ে গেল। তারপরে রয়েছে সেই গভর্নমেন্ট স্কিম যেটা ডিবিটির মাধ্যমে এই সদস্য পাচ্ছে, যেটা আমি আগেও বললাম। যেহেতু সে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে, সে কিন্তু আগে লক্ষ্মীর ভান্ডার পেত, সেই অনুযায়ী এখানে ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার পেত, এই প্রকল্পটা সিলেক্ট করে নিতে হবে। ঠিক এইভাবে যদি পরিবারের আরো কোনো মহিলা সদস্য থেকে থাকে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে, তার ডিটেলস গুলো এইভাবে ফিল আপ করতে হবে এবং অন্নপূর্ণা যোজনায় আবেদন করছে এই অপশনটা অবশ্যই সিলেক্ট করতে হবে। তাহলে কিন্তু একজন প্রাপ্তবয়স্ক সাধারণ মহিলা সদস্য যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে তার সমস্ত ডিটেলস ফিল হয়ে গেল এবং উপরে তোমরা দেখতে পাবে যে অন্নপূর্ণা যোজনা বলে একটা লেখা উঠছে, অর্থাৎ ওই সদস্যের অন্নপূর্ণা যোজনার জন্য কিন্তু আবেদন করা হচ্ছে। আর পরিবারের অন্যান্য সাধারণ প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যদেরও কিন্তু এইরকম ভাবে ডিটেলস গুলো ফিল করতে হবে, কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য তাদের কাছে কোনো
অপশন থাকবে না, কারণ অন্নপূর্ণা যোজনা শুধুমাত্র মা বোনেদের জন্য। এরপরে আসি পরিবারের শিশু সদস্যদের ক্ষেত্রে কোন কোন ডিটেলস গুলো এখানে দিতে হবে। যে বেসিক ইনফরমেশন গুলো সকল সদস্যেরই দিতে হচ্ছে, সেটাও কিন্তু এই শিশু সদস্যের ক্ষেত্রে দিতে হবে, অর্থাৎ তার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি বা কাস্ট, এই সমস্ত ডিটেলস গুলো দিতেই হবে। তবে আধার কার্ড যদি থেকে থাকে তবেই আধার নাম্বার দিতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক নেই। নেক্সট পেজে হেলথ ইন্স্যুরেন্স সংক্রান্ত তথ্য দিতে হবে। যদি শিশু সদস্যের কোন রকম হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করে সেটা ডিটেলস দিতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে নো করে নেক্সট পেজে চলে যেতে হবে। এই শিশু সদস্যের কোন রকম ইনকাম বা প্রফেশন থাকে না, এই কারণে এখানে কোন রকম ইনফরমেশন নিচ্ছে না। এক্ষেত্রে সিএ এবং এসআইআর এর ক্ষেত্রে কোন রকম ডিটেলস এখানে দিতে হবে না। পরবর্তী পেজে রয়েছে সরকারি প্রকল্পের তথ্য। যদি এই শিশু সদস্য কোন রকম সরকারি প্রকল্প পায় তাহলে সেটার তথ্য দিতে হবে, না হলে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এরপরে সবার শেষে রয়েছে সোশ্যাল স্ট্যাটাস এন্ড ডিপেন্ডেন্স, অর্থাৎ সামাজিক মর্যাদা এবং নির্ভরশীলতা। এক্ষেত্রে ওই শিশু সদস্যের পড়াশোনা সংক্রান্ত তথ্য দিতে হবে এবং টিকাকরণ সংক্রান্ত তথ্য দিতে হবে। ওই শিশু সদস্য কোন ক্লাসে পড়াশোনা করছে, কোন স্কুলে পড়াশোনা করছে, সেই স্কুলের ধরন কি, এবং তার নিচে রয়েছে টিকাকরণ সংক্রান্ত তথ্য। ওই শিশু সদস্যের কোন রকম টিকাকরণ হয়েছে কিনা বা সম্পূর্ণ হয়েছে কিনা সেটা তথ্য ওখানে দিতে হবে। যদি টিকাকরণ শুরু হয়েছে বা টিকাকরণ চলছে বা টিকাকরণ সম্পূর্ণ হয়েছে সেক্ষেত্রে প্রথমের অপশনে ক্লিক করতে হবে, আর যদি কোন রকম টিকাকরণই হয়নি সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড অপশনে ক্লিক করতে হবে। তো এখানে এসে শিশু সদস্যের সমস্ত তথ্য পূরণ করা সম্পূর্ণ হয়ে গেল। এইভাবেই পরিবারের প্রধান থেকে শুরু করে মহিলা সাধারণ সদস্য, পুরুষ সাধারণ সদস্য এবং শিশু সদস্য সকলেরই তথ্য পরপর পূরণ করতে হবে। সকল সদস্যের তথ্য সঠিকভাবে দেওয়ার পরে একটি শেষে অপশন দেখতে পাবে ডিক্লারেশন এন্ড কনসেন্ট, অর্থাৎ ঘোষণা এবং সম্মতি। এখানে একটা চেক বক্স থাকবে, যে চেক বক্সে তোমাকে এগ্রি করতে হবে, অর্থাৎ রাজি হতে হবে যে তুমি সমস্ত যে ডিটেলস গুলো দিয়েছো সবই সঠিক দিয়েছো, কোনো তথ্য এখানে ভুল নেই। যদি ভুল প্রমাণিত হয় তাহলে তোমার সমস্ত সরকারি প্রকল্প কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এক্ষেত্রে তোমাকে অবশ্যই সম্মতি দিতে হবে এবং তারপরে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিতে হবে। অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেওয়া মানেই তোমার সমস্ত যে অ্যাপ্লিকেশনের ডিটেলস গুলো দিলে সেগুলো কিন্তু সাবমিট হয়ে গেল এবং তোমার ফর্ম জমা বা আবেদন কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমাকে একটা স্ক্রিনের মধ্যে নোটিফিকেশন দেখাবে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। তোমার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্মের মধ্যে। এরপরে এখানে একটা তোমাকে অ্যাপ্লিকেশন আইডি দেবে, যেটা তোমাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তোমরা অবশ্যই ভালো করে স্ক্রিনশট নিয়ে নেবে, বা উপরের এই কপি বাটনে ক্লিক করলে এটার পিডিএফ ও ডাউনলোড হয়ে যাবে, কারণ পরবর্তীকালে এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস তোমাদেরকে চেক করার জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশনের নাম্বারটা অবশ্যই প্রয়োজন। তো এই ছিল আজকের অন্নপূর্ণা যোজনাতে অনলাইনে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটা তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলে দিলাম যে কোথায় কি করতে হবে। আশা করছি এইভাবে যদি তোমরা অ্যাপ্লিকেশন করো তাহলে অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে এবং কোন রকম ভুল থাকবে না। অবশ্যই সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে সকলেই এই ভিডিওটা দেখে অ্যাটলিস্ট অনলাইনে নিজে থেকেই বাড়িতে বসে কোন রকম এক্সট্রা খরচ ছাড়াই এই অ্যাপ্লিকেশন করে নিতে পারে। আর পরবর্তীতে অন্নপূর্ণা যোজনার অনলাইনে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক সংক্রান্ত কোন রকম গুরুত্বপূর্ণ আপডেট এলে সেই স্ট্যাটাস চেক কিভাবে করবে সেই বিষয়ে অবশ্যই আমরা ভিডিও বানিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।